এটা আমার জীবনের সাথে কি হলো ভাই? একটা ভুল রিপোর্টের জন্য ভাই আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল। আমি আমার বউ হারালাম, আমার শখের মানুষকে হারালাম। কি হলো ভাই? এটা আসলে আমার কপালের দোষ ভাই। এটা কখনো ভাবিনি ভাই। আমার বাসা হচ্ছে যশোর। 2022 সালের একটা হচ্ছে মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় হয়। মেয়েটার বাসা হচ্ছে রাজশাহী। মানে আমরা কথা বলতে বলতেই আমি ফার্স্টে হচ্ছে প্রস্তাব দিই ওকে রিলেশনের। তো তারপর ও হচ্ছে অ্যাকসেপ্ট করে, আমার কথাবার্তা শুনে আমি নাকি অনেক মিষ্টি করে কথা বলি, অনেক ভালো লাগে। সেই থেকেই হচ্ছে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। প্রথম থেকে আমি ওর জন্য ভীষণ পাগল ছিলাম। তো আমি প্রেমের টানে আমি রাজশাহীতে একাই চলে যাই তখন। রিলেশনের 7 মাস পর হচ্ছে আমি রাজশাহীতে যাই। তারপর হচ্ছে আমি সকালে 4 ঘন্টা ওর জন্য দাঁড়াইছিলাম। তারপর আমি ভাবছিলাম ও আসবে না হয়তো। তারপর হচ্ছে অনেক অপেক্ষার পর আমার সেই প্রিয় মানুষটা আসে। জীবনে ফার্স্টে ওর সাথে যে দেখা করার মুহূর্তটা, এটা হচ্ছে এখনো আমার মানে চোখে মুখে ভাসে। আমি ফোনে যতটুক দেখছিলাম যে ও তার থেকেও বেশি সুন্দর ছিল। ঠিক আমার পছন্দ যেমন ছিল, মানে পুরো মনের মতন ছিল, এই জন্যই ওকে বেশি ভালোবেসে ফেলি আমি। তো আমাদের হচ্ছে রিলেশনের ভিতরে ফোনে ফোনে অনেক কথা ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমরা দেখা করতে যাওয়ার পর হচ্ছে কি কি করব, আমরা কোথায় ঘুরবো, বা ফার্স্টে দেখার সাথে সাথে আমরা দুজন দুজনকে জড়ায় ধরবো। তো আসলে ও আসার পর আমি একটু হচ্ছে জড়ায় ধরি, তারপর ও আমাকে একটু জড়ায় ধরে। আসলে সেদিনের যে অনুভূতিটা হয়, এটা মানে কখনো বলে প্রকাশ করা যাবে না। তো ওটাই ছিল আমার জীবনের সব থেকে খুশির দিন এবং স্মরণীয় দিন। কারণ এই জীবনে আমি ওই একটা মেয়ের প্রেমে পড়ি, প্রচন্ড ভালোবেসে ফেলি। সেদিন হচ্ছে সারাদিন হচ্ছে ওর সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছু করার পর তারপর আমি হচ্ছে অনেক কষ্ট নিয়ে প্রিয় মানুষকে ছেড়ে আসার যে অনুভূতিটা সবাই বোঝে। তো তারপর আমি আবার যশোরে চলে আসি রাজশাহী থেকে। তো সেই থেকেই হচ্ছে আমার রাজশাহীতে যাতায়াত শুরু হয়। তো হচ্ছে আমার সাধ্য অনুযায়ী আমি 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম, মানে আমার অ্যাবিলিটি হলেই আমি চলে যেতাম। মানে আমার যখন ডেট পড়ে যায় যে আমি রাজশাহীতে অমুক দিন যাব, সেদিন থেকে আমার মানে রাতে ঘুম হতো না, খুশিতে আত্মহারা হয়ে যেতাম যে আমার শখের মানুষটা, আমার প্রিয় মানুষটাকে আমি দেখতে পারবো, ওর কাছে যেতে পারবো। তো সে হচ্ছে অনেক নরম মনের মানুষ ছিল, সে বাইরে ঘাটে যেত না, শুধু স্কুল কলেজ আর প্রাইভেট। আসলে ও রাজশাহীতে বাসা হতে পারে কিন্তু রাজশাহীর কোনো কিছুই চেনে না। আমি এত দূর থেকেই আমি ওকে যেসব জায়গায় ঘুরতে নিয়ে যেতাম, ওই প্রথম যেত। ওই যেখানেই নিয়ে যেতাম সেটাই ওর ফার্স্ট টাইম ছিল। রাজশাহীতে আমি ওকে নিয়ে এমন কোনো জায়গা নাই যে যাইনি। মানে স্টেশন থেকে শুরু করে রেস্টুরেন্ট, টিবাদ, তারপরে অনেক জায়গা আছে, অনেক পার্ক আছে ওখানে রাজশাহীতে। আমি ওকে নিয়ে সব জায়গায় আমি গেছি। এবং বেশ ম্যাক্সিমাম টাইম আমরা রিক্সায় ঘুরতাম, পুরো শহরটাই হচ্ছে আমরা ঘুরতাম ওকে নিয়ে। তো অনেক মানে স্মৃতিময় অনেক মুহূর্ত আমরা কাটাইছি। আমার প্রতিবারই আমি যখন রাজশাহীতে যাওয়া যে আসার সময় আমার বুকের ভেতরটা ভাই মানে হু হু করে উঠতো, মনে হতো যে পৃথিবীর সব থেকে আপন একটা মানুষকে হয়তো আমি দূরে হয়ে রেখে চলে যাচ্ছি। মানে কলিজাটা ফেটে যেত ভাই। তো তারপরেও আসলে নিয়ম, আমাদের বাসা অনেক দূরে, চাইলেই পারবো না সবসময় থাকতে ওখানে, চলে আসতে হতো মনের কষ্টে। এত ভালোবাসা যে সম্ভব, মানুষ মানুষকে এত ভালোবাসে, আসলে আমাদের সম্পর্কটা না দেখে আসলে বোঝা যাবে না। আমার ফ্রেন্ড সার্কেল যত আছে আমাদের সম্পর্ক দেখে মানে হিংসা করতো ভাই, জেলাস হতো। তো আমাদের সম্পর্কটা এভাবেই যাচ্ছিল অনেকদিন। তো ওর আম্মুকে জানানো হয়। তো ওর আম্মু সেখান থেকেই হচ্ছে অনেক সাপোর্ট করে আমাদের রিলেশন। 4টা বছর রিলেশনে অনেক সাপোর্ট দিছে, কারণ সে মানুষটা আসলে সাপোর্ট না দিলে আমরা এত দূর হচ্ছে যেতে পারতাম না। তো তারপর আমার পরিবারের সাথে, আমার আব্বু আম্মুর সাথেও তার আম্মুর হচ্ছে কথা হতো সবসময়, অনেক ভালো সম্পর্ক ছিল, মানে অনেক ভালো সম্পর্ক। সারাদিন হচ্ছে আমি দেখছি যে আমার আম্মু, ওর আম্মু হচ্ছে কথা বলা শুরু করলে হয়তো 2-3 ঘন্টার নিচে মানে কথা বলা শেষ হতো না, এত মানে তাদের ভিতরেও একটা ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ওর আব্বুটা অনেক রাগী মানুষ। সে হচ্ছে ঢাকাতে জব করে। তো 3 মাস 4 মাস পর পর হচ্ছে বাসায় আসে। সে হচ্ছে কোনো কিছুই জানতো না। আগে উড়াই 4টা বছর কোনো কিছুই সে জানতো না। তারপর হচ্ছে আমি বিয়ের চিন্তা করলাম যে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে গেছে, আমি বিয়ে শাদী করবো। তো তারপর হচ্ছে আমি পড়ালেখা আসলে টোটালি বাদ দিলাম, বাদ দিয়ে হচ্ছে আমি চাকরি বাকরি শুরু করলাম। তো তখন আমি ঢাকাতে আছি একটা লিথিয়াম ব্যাটারি কোম্পানিতে। তারপর হচ্ছে বলে যে আমার আব্বু একটা ছেলে ঠিক করছে, একটা সম্বন্ধ দেখছে, সরকারি চাকরি করে, আমাকে দেখতে আসবে। মানে কথাটা শোনার পর আমার মানে কলিজাটা একদম টোটালি বের হয়ে গেছে। তো আমি অনেক পাগল হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই। তারপর আমি অনেক কান্নাকাটি করার পর ও আমাকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমি বিয়ে করবো। তো আমার এখান থেকে 3টা 4টা ফ্রেন্ড সার্কেল আমি হচ্ছে নিয়ে যাই রাজশাহীতে। আমি যখন বিয়ে করতে যাই, কারণ আমি একটা ছেলে পরিবারের, তো আমার অনেক সাপোর্ট দিত আমার পরিবার, আমি যেটা করবো সেটাই তারা খুশি। তো
তো আমি বিয়ে করতে যাওয়ার আগে আমি বলে গেছি যে আম্মু বা আব্বু, আমি বিয়ে করতে যাচ্ছি। তো আসলে তাদের একটু মন খারাপ ছিল যে একটা ছেলে এভাবে বিয়ে করতে যাচ্ছে। তো তারপরেও হচ্ছে কিছু বলেনি। আর সবাই আগাগোড়াই হচ্ছে ওকে মেনে নিয়েছে। তো তারপর হচ্ছে রাজশাহীতে যেয়ে ৩১ হচ্ছে আগস্ট আমরা বিয়ে সম্পূর্ণ করি সকাল ১০টায়। আমরা হচ্ছে পার্সোনাল ভাবে নিজেরা করি। বিয়ে করে আবার যশোর চলে আসি। ওর আম্মু জেনে গেছিল, কারণ হচ্ছে আমরা কোর্ট ম্যারেজ করি। তো ওর হাতে হচ্ছে সিল দেখে এটা বুঝতে পারছিল যে আমরা বিয়ে করি। তখন থেকে আমাদের মেনে নেয় আমাদের সম্পর্কটা। তো ওর আম্মু তখন থেকে আবার সাপোর্ট করতো, আমার জন্য অনেক দোয়া করছে ওর আম্মু যে তাড়াতাড়ি আমার কিছু একটা ভালো একটা সফলতা চলে আসুক, যাতে ওর আব্বু আমাকে মেনে নেয়। কিন্তু ওর আব্বুর একটু ভয় পায় যে ওর আব্বু জানলে কি হবে, এই ভয়টাই হচ্ছে এতদিন ওর আম্মু পেত সবসময়। তো তারপর হচ্ছে আমি শারীরিক ভাবে একটু অসুস্থ হই। তারপর টেস্ট করার পর, ডক্টর দেখানোর পর হচ্ছে আমার হচ্ছে কিডনির সমস্যা ধরা পড়ে, যে আমার কিডনির একটু পয়েন্ট বেড়ে যায়। তো আসলে আমার বউটাকে আমি অনেক বিশ্বাস করতাম, সবকিছুই শেয়ার করতাম আমার জীবনে যা যা আছে না আছে। তো এটা ওকে বলি যে আমার কিডনির একটু সমস্যা দেখা দিছে। সেখান থেকেই মনটা খারাপ থাকে এবং আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতে থাকে। এবং প্রায় টাইম ম্যাক্সিমাম টাইম একটু টেনশন করে যে তোমার এরকম অসুস্থ হয়ে যাচ্ছ দিন দিন, আমার কি হবে, আমি কিভাবে যাব ওখানে, আমার ফিউচারে কি হবে, হ্যান ত্যান। তো আমি ওকে অনেক মোটিভেশন দিতাম, অনেক বুঝাইতাম। তো তারপর হচ্ছে এর মধ্যে ওর আব্বু হচ্ছে আমাদের বিয়ের সম্পর্কটা জেনে যায়। জেনে যাওয়ার পর অনেক রাগঝাগ করে। সম্ভবত ওর আম্মুকে অনেক প্রেশার দেয় যে সেভাবেই হোক ওদের সম্পর্কটা বিচ্ছেদ করো। অনেক মানে প্রেশার দিছে ওর আব্বু। আব্বু অনেক রাগী মানুষ, অনেক ভয় পেত ওর আম্মু, এবং ও মুখের পরে কোনোদিন কথা বলতে পারতো না। তো এইজন্য হচ্ছে ওকে অনেক বোঝানোর পর, কান ভাঙানোর পর আসলে আমার বউটাও আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে গেল, বদলে গেল। একটা সময় তো আমাকে আর সহ্যই করতে পারে না, আমার চেহারায় আর দেখতে পারে না। আসলে সত্যি কথা বলতে ভাই, আমি এখনো শিওর হতে পারছি না যে ও কেন আমার সাথে এমন করলো। সম্ভবত ওকে কোনো জাদু টোনা বা হচ্ছে কোনো কবিরাজি এরকম কোনো কিছু করা হয়েছে। কারণ যে মানুষটা ১ সপ্তাহ হচ্ছে আগে আমাকে বলছে যে আমাকে, আব্বু যদি কোনো ঝামেলা করে আমাকে ডিরেক্ট এসে আমাকে নিয়ে যাবা যত তাড়াতাড়ি সম্ভব, তো সেই মানুষটাই হচ্ছে ১ সপ্তাহের ভিতরে আমাকে আর সহ্যই করতে পারছে না। পুরাপুরি চেঞ্জ। যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, সেই মানুষটা আমাকে আর সহ্যই করতে পারছে না, এরকম একটা অবস্থা। তো তারপর লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়, ও আমাকে বলে যে তোমার তো কিডনির সমস্যা, তোমার সাথে তো আমার কোনো ফিউচার নাই, তুমি তো হচ্ছে আজ আছো, কাল নাও থাকতে পারো, তুমি তো মারা যেতে পারো, তখন হচ্ছে আমার কি হবে, তখন আমার কি হবে? তো আমি এত দূরে যে আমার কি হবে, আমি বিধবা হয়ে যাব, এরকম লেভেলের কথা ও বলে আমাকে। যে তখন আমার আব্বু আম্মু সবকিছু ছেড়ে যদি আমি তোমার কাছে চলে যাই, তখন তুমিও যদি মারা যাও, তোমার এরকম অসুস্থ, আমি নিয়ে যাওয়ার পর আরো তোমার বেশি প্রেশার পড়বে, তোমার ওষুধ পালা খেতে হবে, আমি নতুন মানুষ একটা গেলে সংসার হ্যান ত্যান, এগুলা তুমি পেরে উঠবা না। তো তুমি হচ্ছে আমাকে, আমি ডিভোর্স পাঠাই দিব, তুমি হচ্ছে জাস্ট সিগনেচারটা করে দিও। এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা হয়। ও টোটালি সেদিনের পর থেকে আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। তো তারপর আমি ওকে কল দিলে বা ওর আম্মুকে কল দিলে কোনোদিন কল ধরতো না। তো ওর আব্বুর নাম্বার আমার ছিল, তো ওর আব্বুকে কল দিয়ে অনেক কান্নাকাটি করি, অনেক রিকোয়েস্ট করি, সবকিছু মানে হাউমাউ করে কান্নাকাটি করি যে আমি আপনার মেয়েকে আপনার কাছ থেকে ভিক্ষা চাচ্ছি, আপনার মেয়েকে আমাকে দেন। তখনও অনেক কান্নাকাটি করছি ভাই, বিশ্বাস করেন। ওর আব্বু আমার কান্নাকাটি দেখেই মানে আর কল ধরতো না, যে ছেলেটা এত পরিমাণ কান্নাকাটি করে। ওর আম্মু এরকম কল ধরতো না, যে কল দিলে আমি হচ্ছে কান্নাকাটি করতাম প্রচন্ড। তো আমি তখন অনেক রিকোয়েস্ট করি এবং আমার ফ্যামিলির সাথে ওর হচ্ছে ওর আব্বুর কথা বলাই যে দেখেন, জীবনে আমরা তো ছেলে পেলে মানুষ, আমাদের তো ১ বছরের সম্পর্ক ছিল, আমরা তো একটা ভুল করেই ফেলছি। এখন আমাদের যদি আপনারা মাফ না করেন তাহলে কিভাবে হবে? কোনোভাবেই রাজি হলো না। তো তার কিছুদিন পরে হচ্ছে আমাকে ডিভোর্স পাঠায় দেয়। তারপর ভাই আমি সত্যি কথা বলতে যে আমি অনেক মানসিকভাবে ভাই অনেক ভেঙে পড়ি। তো আমার আব্বুকে জীবনে ফার্স্ট টাইম ওকে হারানোর পর আমি জড়ায় ধরে কান্না করি, অনেক কান্না করি। আমার আব্বু আমাকে দেখে কান্না করে দেয়। আমি মানসিকভাবে অনেক পাগল হয়ে যাই। আমার আব্বু আমাকে ৩ দিন হচ্ছে ঘরে বন্দি করে রেখে দিছিল। আসলে সেই দিনগুলো আমি কখনো ভুলবো না, অনেক ভয়ংকর ছিল সেই দিনগুলা। তো তারপর কিছুদিন পরে আমার আব্বু হচ্ছে আমার শারীরিক সমস্যাটা সলভ করার জন্য, যে কি হয়েছে আদেও এটা জানার জন্য আমার ঢাকাতে নিয়ে আসে। তো ওখান থেকে টেস্ট করার পর আমি জানতে পারি যে হচ্ছে আমার কিডনির কোনো সমস্যাই ছিল না।
আমার পেটে জাস্ট হচ্ছে ইনফেকশন হয়েছে নাড়িতে একটু, আর আলসার গ্যাস, এইটুকুই হচ্ছে আমার সমস্যা, শারীরিক সমস্যা। আগে যে আমি এখান থেকে যে রিপোর্টটা করছিলাম, আমাকে বলছিল যে আমার কিডনির সমস্যা। আসলে এটা কোনো কিছুই না, আমার কিডনি পুরোপুরি ভালো আছে। শুধু ভুল রিপোর্টের জন্য আজকে হচ্ছে আমার এই অবস্থা। এই ভুল রিপোর্টটার জন্যই ভাই আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমি এখনো ভাই রাতে, ভাই বিশ্বাস করেন, আমি এখনো না রাতে ঘুমাইতে পারি না। আমি কানতে কানতে ভাই আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমি ওকে এত পরিমাণ ভালোবাসি, এত পাগল ওর জন্য। ওই মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসতো, অসম্ভব পাগল। কি যে হলো ওর! হয়তো শারীরিক সমস্যার জন্য ও আমাকে ছেড়ে চলে গেল। আসলে ও যেই সমস্যাটার জন্য আমাকে ছেড়ে চলে গেছে, আসলে ওইটা আমার হয়নি। ভাই এটা এটা আমার জীবনের সাথে কি হলো ভাই! একটা জাস্ট একটা ভুল রিপোর্টের জন্য ভাই আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল। আমি আমার বউ হারালাম, আমার শখের মানুষকে হারালাম, আমার চাকরি বাকরি হারাইলাম ভাই। এখন আমার কোনো কিছু ভালো লাগে না, আমি পুরো সর্বহারা এখন। আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল ভাই। একটা ভুল রিপোর্টই আমার এই জীবনটা ধ্বংস করে দিছে। আমার শখের মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে ভাই। ভাই আমি আমার ফ্যামিলির ভাই একটাই ছেলে, আমি খুব আদরের ছেলে ভাই। ভাই আমার জীবনটা অনেক হাসি খুশি ছিল ভাই, খুব ভালো ছিল ভাই। এখন আমার জীবনটা ভাই পুরো ধ্বংসই হয়ে গেছে ভাই। বিশ্বাস করেন, কি হলো ভাই! এটা এটা আসলে আমার আমার কপালের দোষ ভাই। এটা কখনো ভাবিনি ভাই। আমার জীবনটা একটা ভুল রিপোর্টই ভাই আমার জীবনটা ধ্বংস করে দিছে। তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে তুমি যার জন্য হচ্ছে আমাকে ছেড়ে চলে গেলে, আমার সেই রোগটা আমার হয়নি। তো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। আমি নিয়ত করছি যে আমি আর জীবনে বিয়ে করব না, মানে তোমার জায়গাটা আমি আর কাউকে দিব না। তুমি চাইলে আমার জীবনে আবার ফিরে আসতে পারো, আজ না হোক 10 বছর পর, 20 বছর পর, যেদিন ইচ্ছা তুমি আমার জীবনে ফিরে আইসো। কারণ আমি তোমাকে প্রচন্ড একটু বেশিই ভালোবাসি। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তো আমি আমি চাই যে তুমি আমার জীবনে আবার ফিরে আসো। তোমার জায়গাটা আমি আর কাউকে দিব না।